ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভেক্টরের চতুর্থ ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের ক্লাসে আমরা ক্রস গুণনটা শিখব, ভেক্টরের ক্রস গুণন। ভেক্টরের ক্রস গুণনটা একটু দেখো। ভেক্টরের ক্রস গুণন হচ্ছে দুইটা ভেক্টর যদি আমরা বিবেচনা করি, এ ও বি দুইটা ভেক্টর ধরো থিটা কোণে ক্রিয়ারত বা থিটা কোণে ক্রিয়াশীল, এবং দুইটা ভেক্টরের ক্রস গুণন হিসাব করব। দুইটা ভেক্টরের ক্রস গুণনের নিয়ম হচ্ছে এ ক্রস বি সমান ভেক্টরদ্বয়ের মান, ক্রস গুণফল হবে ভেক্টরদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এবং এটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এটাকে ভেক্টর বানাতে হলে একটা একক ভেক্টর দিতে হবে। এটা হচ্ছে মান, সবগুলো মান বোঝাচ্ছে। ভেক্টর ক্রস গুণফলের মান হবে ভেক্টরদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এবং ক্রস গুণফলের দিক হবে ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী দিক বের করা হয়। ডানহাতি স্ক্রু নিয়মটা হচ্ছে একটি ডানহাতি স্ক্রুকে যদি আমি এই বাম থেকে ডানে ঘুরাই তাহলে স্ক্রুটা নিচের দিকে অগ্রসর হবে, তাহলে লব্ধি ভেক্টর দিক হবে নিচের দিকে। আবার যদি আমরা এভাবে ঘুরাই অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরানো হয় স্ক্রুকে, তাহলে স্ক্রু উপরের দিকে উঠে যাবে। সেক্ষেত্রে লব্ধি ভেক্টর দিক হবে উপরের দিকে। যেমন ধরো বি থেকে এই ভেক্টরের দিকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরি, এভাবে ক্লকওয়াইজ, তাহলে বি থেকে এর দিকে গেলে দিক হবে নিচের দিকে, তাহলে এদিকে হবে একক ভেক্টরের দিক। আবার যদি আমি এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাই, তখন অ্যান্টি ক্লকওয়াইজ লব্ধি ভেক্টরের দিক হবে উপরের দিকে। তাহলে ডানহাতি স্ক্রু নিয়ম থেকে ভেক্টরের ক্রস গুণফলের দিক পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা ভেক্টরের ক্রস গুণফলের দিককে এভাবে লিখতে পারি, ক্রস গুণফলের একক ভেক্টর n ইজ ইকুয়াল টু, একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান। এখন লম্ব দিকে ভেক্টর কি হবে? ধরো দুইটা ভেক্টর যে সমতলে স্থাপিত, আমরা যদি এই দুইটা ভেক্টরকে একটা সমতল বিবেচনা করি, খেয়াল করো, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এটা একটা সমতল, তাহলে এই সমতলে এ আর বি স্থাপিত, তাহলে তাদের লম্ব বরাবর যে ভেক্টরটা হবে, যদি আমি এটাকে লম্ব ভেক্টর ধরি, খেয়াল করো, এটা যদি লম্ব ভেক্টর হয়, ডাস্টারটা দিয়ে যদি দেখাই, এটা হচ্ছে লম্ব ভেক্টর, তাহলে লম্ব দিকের ভেক্টর হবে এখানে তিনটা ভেক্টর, খেয়াল করো, সমতলে দুইটা ভেক্টর, এটা হচ্ছে লম্ব দিকের ভেক্টর। এটাকে যদি আমরা সি ধরি, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, লম্ব দিকের ভেক্টর সি, তাহলে এখানে লম্ব দিকের ভেক্টর যদি সি ধরি আমরা, সি ইজ ইকুয়াল টু হবে এ ক্রস বি। তাহলে এটা খেয়াল রাখবে যে দুটি ভেক্টর যে সমতলে স্থাপিত, ওই সমতলের লম্ব বরাবর লব্ধি ভেক্টর হবে ভেক্টরদ্বয়ের ক্রস গুণফলের সমান। তাহলে আমরা এদিকে যদি হিসাব করি, তাহলে এটার মান হবে a ক্রস b, সি ভেক্টর সমান, যদি আমরা লম্ব দিকের ভেক্টর সি ধরি, তাহলে সবসময় মনে রাখবে দুটি ভেক্টর যে তলে আছে ওই তলের লম্ব বরাবর যদি ভেক্টর বের করো, তাহলে ওই ভেক্টরটা হবে তাদের ক্রস গুণফলের সমান। এখন আমরা যদি একক ভেক্টর বের করি, তাহলে n ভেক্টর সমান লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর হবে প্লাস মাইনাস সি ভেক্টর ডিভাইড বাই সি ভেক্টরের মান। তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস এ ক্রস বি ভেক্টর ডিভাইড বাই এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে এইভাবে আমরা একক ভেক্টর পেতে পারি। আর একক ভেক্টরের দিক হিসেব করা হয় ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে। আমরা বই থেকে ডানহাতি স্ক্রু নিয়মটা একটু পড়ে নেবেন। এবার আসো আমরা যদি দ্বিমাত্রিক অক্ষ বিবেচনা করি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমরা জানি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে। এখন আই ও জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আই ও জে এর মধ্যবর্তী কোণ অবভিয়াসলি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি।
এটা যদি আমরা থিটা দিয়ে লিখি, আই এবং আই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন দেখো আমরা যদি আই ক্রস আই লিখি, তাহলে একক ভেক্টর ক্রস গুণফলের নিয়ম হচ্ছে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। তাহলে আই ভেক্টর মান সাইন মধ্যবর্তী কোণ, যেহেতু আই এবং আই এর মধ্যবর্তী কোণ 0, তাহলে সাইন 0 সাথে একক ভেক্টর থাকবে n। তাহলে এটার মান 1, এটার মান 1, সাইন 0 হচ্ছে 0, একক ভেক্টরের মান 1, আলটিমেটলি আমাদের রেজাল্ট চলে আসলো 0। আর 0 দিয়ে যাই গুণ করা হয় 0 আসবে। তাহলে সিমিলারলি অনুরূপভাবে আমরা লিখতে পারি সিমিলারলি জে ক্রস জে 0 এবং কে ক্রস কেও 0। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে আমরা আই ক্রস আই 0 দিব, জে ক্রস জে 0 দিব, কে ক্রস কেও 0 দিব। এখন আসো আই জে কে এর আরেকটা সিকোয়েন্স আমরা দেখাবো। আমি তিনটা ক্রমানুসারে লিখলাম আই জে কে। তাহলে খেয়াল করো আমাদের এবিসিডি যদি আমি অ্যালফাবেটিক্যালি পড়ি, তাহলে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে আই, তারপরে জে, তারপরে কে। তাহলে আই এর পরে যদি জে আসে, তাহলে বাকি থাকলো হচ্ছে কে, তাহলে ইকুয়াল টু কে, এটা সূত্র। আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। আবার জে এর পরে কি আসলো? আই, কে, জে ক্রস কে, তাহলে বাকি থাকে আই ইকুয়াল টু আই। আবার কে ক্রস আই ইকুয়াল টু জে। এখন যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে, যদি ক্লকওয়াইজ আই জে কে ক্লকওয়াইজ ডিরেকশনে যায়, মানে এভাবে ঘুরে, তাহলে সেটা পজিটিভ হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় জে ক্রস আই ইকুয়াল টু হবে মাইনাস কে। সিমিলারলি অ্যান্টি ক্লকওয়াইজ কে ক্রস জে মাইনাস আই, আই ক্রস কে মাইনাস জে। তাহলে এই সিকোয়েন্সগুলো খেয়াল রাখবে, এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আমরা ক্রস গুণন শিখবো, একটা কিভাবে ক্রস গুণন করে। দেখো ধরো এ ভেক্টর -3i + 2j - k, বি ভেক্টর 4i - 2j + 3k। দুইটা ভেক্টর দেওয়া আছে, বলা হলো এ ও বি এর ভেক্টর ও বি ভেক্টরের ক্রস গুণফল। ক্রস গুণফলকে আবার বলা হয় ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল নির্ণয় করো। তাহলে আমরা এ ও বি এর ক্রস গুণফল নির্ণয় করব। তাহলে এটাকে আগে ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লিখতে হয়। ধরো a ক্রস b ইজ ইকুয়াল টু, এটা একটা নির্ণয়ের চিহ্ন দিয়ে লিখবে আগে। এখানে লিখবে i j k সিরিয়ালি। তাহলে প্রথম যে রাশিটা থাকবে আর যে ভেক্টরটা থাকবে তার কম্পোনেন্টগুলো আগে লিখবে, পরে যে থাকবে তারগুলো পরে বসবে। যেমন প্রথমে a, তাহলে i এর সহগ এখানে 3 -3, j এর সহগ 2, k এর সহগ -1। তাহলে b থেকে আমরা লিখব 4 -2 3। প্রথমে এভাবে সিকোয়েন্সটা লিখবা, মানে i j k লিখে প্রথম যে এখানে pq থাকতে পারে, xy থাকতে পারে, যেটাই থাকুক না কেন i j k লিখে এরপরে নিচে তাদের কম্পোনেন্টগুলো বসবে। এবার আসো পরবর্তী স্টেজ। পরবর্তী স্টেজে আমরা দেখো এখানে সিকোয়েন্সটা মনে রাখবা, i এর এটা প্লাস মাইনাস প্লাস, এটা একটু মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস সিকোয়েন্সটা হবে। i টা প্লাস, j এর আগে একটা মাইনাস দিবা, k এর আগে প্লাস হবে। এটা এগুলো লেখার দরকার নেই, এগুলো বোঝানোর জন্য আমি এখানে লিখলাম। তাহলে আমরা যদি i কে নিই, এটা হচ্ছে কলাম, উপর নিচে খাওয়া যেটা এটা কলাম, পাশাপাশি যেটা এটাকে বলা হয় সারি। তাহলে এখানে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। তাহলে i যদি আমরা ধরি i এর কলাম এবং i এর সারি, এটা বাদ যাবে। তাহলে i এর কলাম যদি এভাবে ধরি, কলাম এবং সারি বাদ, তাহলে আমাদের এই রাশিগুলো থাকে 2 -1 -2 3, এভাবে লিখবা আগে, -j, তাহলে j এটা বাদ যাবে, সংখ্যাগুলো লিখবো আমরা, সহগগুলো লিখবো -3 -1 4 3 যোগ k, তাহলে k এটা বাদ যাবে। তাহলে আমাদের একক ভেক্টর বাদে বাকিগুলো লিখবো -3 2 4
-2। তাহলে লেখাটা আমাদের কভার করতেছে। হ্যাঁ, তাহলে এখানে এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। তাহলে আই নিলে আই এর কলামটা বাদ যাবে, একক ভেক্টর বাদে বাকি যে কম্পোনেন্টগুলো থাকবে ওদেরকে লিখলাম। এবার দেখো, আমরা যদি আই নিলাম, সবসময় মনে রাখবে ডান হাত আগে, তোমার ডান হাত আগে, এই বিষয়টা মনে রাখবে। মানে ডান কর্নার আগে মাইনাস বাম কর্নার। তাহলে ডান কর্নার যদি হিসাব করি 3 দুগুণে 6 মাইনাস এই কর্নার যদি হিসাব করি +2, তাহলে ডান হাতি কর্নার মাইনাস বাম হাতি কর্নার মাইনাস জে, এই কর্নার যদি গুণ করি -9 মাইনাস এখানে গুণ করলে -4, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, যোগ কে, এখানে হচ্ছে 6 -8, তাহলে ডান কর্নার মাইনাস বাম কর্নার, তাহলে i × 4 মানে 4i মাইনাস জে, এখানে আসতেছে -9 + 4, তাহলে হচ্ছে -5, যোগ কে, এখানে আসবে -2, তাহলে 4i + 5j -2k, তাহলে এটা হচ্ছে a × b ভেক্টর। এখন যদি a × b ভেক্টরের মান বের করতে চাই আমরা, এটা হচ্ছে a × b। এখন যদি বলা হয় ভেক্টর গুণফলের মান নির্ণয় করো, তাহলে মান হলে এরকম অ্যাবসলিউট ভ্যালু দিতে হবে, পরম মান চিহ্ন দিলাম। মান বের করার নিয়ম হচ্ছে যে কম্পোনেন্টগুলো থাকবে এখানে সহগগুলা তাদের বর্গের যোগফল হবে 4² + 5² + -2², তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি 16, 25, 4, এটা আসবে 20, 45 √45, এটাই অ্যান্সার ভেক্টর গুণফলের মান। তাহলে আমরা ভেক্টর গুণফল এভাবে করব। তাহলে এখন দেখো, আমরা জানি a × b সমান ab sin θ n একক ভেক্টর। এখন যদি θ 90 ডিগ্রি হয়, θ 90 মানে ভেক্টরটা পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে এই ভেক্টর এদিকে যদি কাজ করে, বি ভেক্টর এদিকে কাজ করবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে a × b সমান আমরা লিখতে পারি ab sin 90 n একক ভেক্টর মানে 0। তাহলে দুটি ভেক্টর পরস্পর লম্ব যদি হয়, এখানে a × b = 0। আচ্ছা, এখানে তো আমাদের ভেক্টরের একটা ফরমেশন থাকবে, তাহলে আমরা লম্ব নাক ধরে এখানে sin 90 এর মান তো 1, সরি, এখানে আমাদের হিসাব করতে হবে 0 ডিগ্রি দিয়ে। যদি দুটি ভেক্টর একই দিকে কাজ করে বা দুটি ভেক্টর সমান্তরাল হয়, দুটি ভেক্টর সমান্তরাল হলে, ধরো এই ভেক্টর এদিকে, বি ভেক্টর এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এখানে 0 আসতেছে, কারণ sin 90 এর মান 1, এখানে 0 চলে আসবে। তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল 0 হয়। একটু খেয়াল করবে, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল 0 হয়। তাহলে a × b = 0, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে ক্রস গুণফল 0 ধরব। এখন যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়, আমরা যেটা একটু আগে করলাম, তাহলে a ভেক্টর যদি b ভেক্টর ধরি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি a · b সমান ab cos θ। আমরা যদি ab cos 90 বসাই, cos 90 এর মান 0 আমরা জানি, তাহলে দুটি ভেক্টর পরস্পর যদি লম্ব হয়, লম্ব হলে তাহলে তাদের কি গুণফল 0 হবে? ডট গুণফল
শূন্য হবে। এই দুইটা টার্ম একটু খেয়াল রাখবে, কারণ ম্যাথ করতে তোমাদের লাগবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল শূন্য হবে, আর সমান্তরাল হলে ক্রস গুণফল শূন্য হবে। আমরা এখন সমান্তরালের একটা ম্যাথ আর লম্ব হওয়ার একটা ম্যাথ করব। যেমন দেখো এখানে দেওয়া আছে a is equal to 2i plus 3j minus 5k এবং b is equal to xi plus 2j plus 10k। x এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? তাহলে x এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? তাহলে আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল 0 হয়। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে আমাদের a ও b লম্ব হওয়ার শর্ত a ডট b is equal to 0। তাহলে আমাদের ডট গুণফল বের করতে হবে। a ডট b সমান আমরা লিখলাম 2i 3j minus 5k ডট xi 2j 10k। আমরা যদি ডট গুণন করি i ডট i1 বাকিগুলো 0, কারণ i ডট j 0 j ডট k 0। তাহলে প্রথমটার সাথে প্রথমটা আসবে 2x প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আসবে 6 মাইনাস 50। তাহলে আমরা এখানে সাইড নোট দিব, যেহেতু i ডট i সাইড নোটটা অবশ্যই দিবে। j ডট j k ডট k 1 ij jk ki 0। সাইড নোটটা দিলে তোমার আর বাকি যে ব্যাখ্যাগুলো এগুলো করতে হবে না, কারণ আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করেই এই রেজাল্টটা পেয়েছি। তাহলে আমরা পাচ্ছি 2x minus 44। এখন শর্ত হচ্ছে আমার a ডট b 0। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে a ডট b is equal to 0। তাহলে আমরা পাচ্ছি 2x minus 44 is equal to 0, so x is equal to 22। that's it। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত অ্যাপ্লাই করে আমরা এভাবে মান বের করতে পারি। এখন আসলে সমান্তরালের একটা ম্যাথ করব। সমান্তরাল হওয়ার শর্ত আরেকটা ম্যাথ আমরা লিখি। ধরো p is equal to I minus 3j plus 5k, p is equal to mi plus 6j minus 10k। প্রশ্ন হচ্ছে m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে? তাহলে m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে? তাহলে দেখো দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আমরা জানি। এখানে একটু লিখবে তোমরা p ও q পরস্পর সমান্তরাল হলে p ক্রস q ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাকে আগে p ক্রস q বের করে নিতে হবে। তাহলে আমরা আগে ক্রস গুণনটা করে নিই। তাহলে p ক্রস q ইজ ইকুয়াল টু i j k। তাহলে প্রথমটা কম্পোনেন্ট 1 minus 3 5, এটা হচ্ছে m 6 minus 10। আমরা যদি i নেই তাহলে minus 3 5 6 minus 10 minus j 1 5 m minus 10 plus k, k যদি 1 minus 3 m 6। তাহলে আমরা এইভাবে ক্রস গুণনের ফরম্যাটটা লিখলাম। এখন ক্রস গুণনের ফরম্যাট লেখার পর আমরা এখন এখান থেকে গুণনটা করব। তাহলে i যদি নেই তাহলে ডান হাতি কর্নার মাইনাস বাম হাতি কর্নার, তাহলে 30 minus 30
মাইনাস জে মাইনাস 10 মাইনাস 5m প্লাস কে 6 প্লাস 3m একবারে করে ফেললাম আমরা। তাহলে এই কর্নার মাইনাস এই কর্নারটা আগে হবে, খেয়াল রাখবেন। এবার আসো আই এর টার্মটা আমাদের 0 হয়ে গেল। তাহলে আমাদের থাকলো এখানে 0 মাইনাস জে। আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে ফেলি, মাইনাসটা ভিতরে ঢুকাই নিই, তাহলে 0 মাইনাস আগে লিখে নিই 10 মাইনাস 5m প্লাস কে 6 প্লাস 3m। তাহলে 0 বাদ আমাদের যে মাইনাসটা যদি আমরা ভিতরে নিয়ে যাই 10 প্লাস 5m যোগ কে 6 প্লাস 3m। এখন শর্ত মতে হচ্ছে আমার p ক্রস কিউ ইকুয়াল টু 0, ক্রস গুণনের শর্ত। তাহলে আমরা এখন এই মানটা বসিয়ে দিব যে 10 প্লাস 5m যোগ কে 6 প্লাস 3m ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এই পাশে জে এবং কে 0, তাহলে এই পাশে আমরা 0 মানে এদিকে জে ডট 0 কে ডট 0 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে উভয় পক্ষ হতে জে ও কে এর সহগ, মানে জে আর কে এর সাথে যারা থাকবে এর হচ্ছে সহগ। জে এর সহগ হচ্ছে এখানে 10 প্লাস 5m, সহগ সমীকৃত করে পাই। সমীকৃত মানে দুইটার সহগকে কম্পেয়ার করে সমান লিখবো আমরা। তাহলে এখানে জে এর সহগ হচ্ছে এটা, ওই পাশে 0, তার মানে জে এর সহগ 0। তাহলে 10 প্লাস 5m ইকুয়াল টু 0। তাহলে m ইজ ইকুয়াল টু মাইনাস 10/5, সো মাইনাস 2। আবার 6 প্লাস 3m ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু মাইনাস 2। দুইটা রেজাল্ট এখানে সেম আসবে, তাহলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ m ইজ ইকুয়াল টু মাইনাস 2 হলে p ও q ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা প্রশ্নটা মুছে ফেলছি। আচ্ছা, আমরা p q এর মানটা আবার একটু লিখে নিই। এটা শর্টকাট একটা নিয়ম আছে, ওটা যদি এমসিকিউ আসে ওটা অ্যাপ্লাই করব। p সমান আমাদের ছিল i মাইনাস 3j প্লাস 5k, q ছিল mi প্লাস 6j মাইনাস 10k। তাহলে এখান থেকে আমরা p ও q p ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি, x অক্ষ বরাবর y অক্ষ z অক্ষ তিনটা উপাংশ থাকবে। তাহলে pxi pyj pzk। q ভেক্টরকে আমরা সেম এস তিনটা উপাংশে ভাগ করতে পারি, qxi qyj প্লাস qzk। এখন p ও q সমান্তরাল হওয়ার শর্ত, এমসিকিউ আসলে এটা অ্যাপ্লাই করবা। p ও q p ভেক্টর ও q ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। এটা হচ্ছে px বাই qx py বাই qy ইকুয়াল টু pz বাই qz। এই তিনটা রাশির অনুপাত, px এবং qx এর অনুপাত, py q এর অনুপাত, pz qz এর অনুপাত একই থাকবে। তাহলে আমরা যদি এখান থেকে মান বসাই, px মানে হচ্ছে i এর সাথে যেটা থাকবে 1, qx এর ভ্যালু হচ্ছে m, py এর ভ্যালু -3, qy -6, pz হচ্ছে 5, এটা হচ্ছে -10। এখন যে কোনো দুইটা নিয়ে আমরা কাজ করলেই আমাদের m পেয়ে যাব। তাহলে 1/3 ইজ ইকুয়াল টু -3/-6, সরি এটা +6। তাহলে 1/m ইজ ইকুয়াল টু, এই দুইটা নিয়ে কাজ করি যদি, তাহলে -3m ইজ ইকুয়াল টু 6, m ইজ ইকুয়াল টু -2। আবার এই দুইটা নিয়ে করলেও তুমি সেম এস 1/m ইজ ইকুয়াল টু 5/-10, তাহলে m ইজ ইকুয়াল টু -2। তাহলে এমসিকিউ আসলে এইভাবে বের করে নেবে শর্টকাট নিয়ম দিয়ে। আর ম্যাথমেটিক্যালি যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আগের মেথডে করবে। তাহলে এই সংক্রান্ত তাহলে ক্রস গুণনটা নিজেরা প্র্যাকটিস করবে। তারপর আমরা যে আজকে শিখলাম লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, এই টাইপের অঙ্কগুলো করবে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ক্লাসটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবে সবাই।